সাথী সভাপতি, মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, আমার সাথী বন্ধু ভাইয়েরা বোনের, আমি আপনাদের প্রথম আমাদের পক্ষ থেকে আমাদের পার্টি এবং সংযুক্ত মোর্চা এদের সবার পক্ষ থেকেই আপনাদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং প্রথমেই আমি আপনাদের কাছে আবেদন করতে চাই যে ইটাহার কেন্দ্রে সংযুক্ত মোর্চা সমর্থিত প্রার্থী, বামফ্রন্টের সিপিআই প্রার্থী কমরেড ডক্টর শ্রীকুমার মুখার্জিকে আপনারা আগেও নির্বাচিত করেছেন এবং আবার আপনারা নির্বাচিত করে বিধানসভায় পাঠাবেন। বিধানসভায় যেখানে স্পিকার বসেন ওর ডান দিকটায় সরকার পক্ষ বসে, বাম দিকটায় বিরোধী পক্ষ বসে। ডক্টর শ্রীকুমার মুখার্জিকে আপনারা পাঠাবেন স্পিকারের ডান দিকে বসবার জন্য। সংযুক্ত মোর্চা সরকার পক্ষ যেখানে বসে প্রধানী দায়িত্ব করে। 2 নম্বর কথা, এটা জনসভা নয়, কর্মী সভা। কিছু কথা তো সব জায়গায় বলতে হয়, কিন্তু আপনাদের আমি কয়েকটা কথা যা মানুষের কাছে নির্দিষ্টভাবে আমাদের নিয়ে যেতে হবে। আমাদের নেতৃবৃন্দ এখানে বলেছেন, আমাদের সংযুক্ত মোর্চার নেতৃবৃন্দ এখানে বলেছেন, বিশেষ করে কমরেড মঞ্জু মজুমদার বিশদভাবে বলেছেন। আমি সেগুলো পুনরাবৃত্তি করছি না, সেগুলো তো আছেই, সেগুলো নিয়ে যেতে হবে। কিন্তু একটা কথা খুব বিশেষভাবে নিয়ে যাওয়া দরকার, সেটা হচ্ছে এই যে পশ্চিম বাংলায় এখন তৃণমূলকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, আর বিজেপিকে ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া। কেউ ভেবেছিলেন যে তৃণমূলকে দিয়ে বিজেপিকে রোকা যাবে, তাই তৃণমূলকে ভোট দেওয়া। কি দেখছেন, তৃণমূলকে যে ভোট দিয়েছিলেন তাদের অনেকেই বিজেপিতে চলে গেছে। আপনি দিয়েছিলেন ভোট তৃণমূলকে, কিন্তু যাকে দিয়ে জিতিয়েছিলেন সেই লোকগুলো এখন বিজেপিতে চলে গেছে। এবং বিজেপির যারা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছে তারা সব ওই তৃণমূলের যারা, তাদের অর্ধেকের বেশি প্রার্থী হচ্ছে তৃণমূল থেকে। ওই যা যা তৃণমূল সরকারের অপকর্ম, যাকে বিরুদ্ধে লড়বার জন্য আপনি ভোট দিয়েছিলেন, সেই সব অপকর্মের নায়ক নায়িকারা এখন বিজেপির প্রার্থী হয়ে গেছে। বুঝতে কিছু অসুবিধা আছে? তৃণমূলকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, বিজেপিকে ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া। তার কারণ বিজেপি, আমি বললাম, যারা ভোট চাইতে আসছেন বিজেপি, তারা তৃণমূলেই ছিলেন না নাকি? আপনার এখানকার প্রার্থীর কথা আমি বলতে পারবো না, কিন্তু অনেক প্রার্থীর কথা আমি জানি যারা এই ভোটের আগে পর্যন্ত তৃণমূলে ছিলেন। এখন সুবিধা বুঝে এখন মনে করেছেন যে তৃণমূলের হাল খারাপ যাচ্ছে, আর তাই এখন যখন জাহাজ চুরি হয় না, জাহাজ সমুদ্রে যখন ডোবে, এই পুরনো জাহাজের পাটাতনের নিচে যে ঘেরে ইঁদুরগুলো থাকে তারা বুঝতে পারে জাহাজ ডুবছে, জাহাজে ফুটো হয়েছে, জল ঢুকছে। এবং তখন ঘেরে ইঁদুরগুলো লাফ দিয়ে পাশে জাহাজ থাকলে সেখানে পালিয়ে যায়। এই ডুবন্ত জাহাজে কেউ থাকে না। তৃণমূলের জাহাজ ডুবছে, তাই এই তৃণমূলের লোকগুলো লাফ দিয়ে চলে যাচ্ছে বিজেপিতে। কিন্তু এরা তৃণমূলই ছিল, তৃণমূলই আছে, তৃণমূলই থাকবে। যা তৃণমূল হয়ে করেছে বিজেপিতে তাই গিয়ে করবে। এই কেউ কম যায় না। চুরি ডাকাতি এই থেকে আরম্ভ করে লুট তরাজ, এই সারদা নারদা, এই 1000 কোটি টাকার কেলেঙ্কারি, তো দিল্লি যারা চালাচ্ছে লক্ষ কোটি টাকার কেলেঙ্কারি। এই হচ্ছে এখানে সারদা নারদা, আর ওখানে হচ্ছে আপনি ভাবুন ওই বিমান, যুদ্ধ বিমান রাফালে, এই অনেক টাকার রাফাল। এটা সারদা নারদার চাইছে। এই একটা জোর, সে ডাকাতের বিরুদ্ধে লড়তে পারে না, আর একটা ডাকাত
তার জোট ছাড়া চলে না। এই ছাড়া এই পার্টি দুটো কেউ কাউকে ছাড়া চলে না। আর খুব কথা সহজ, এই 2 সপ্তাহ হয়নি আমরা বারবার মুখ্যমন্ত্রীকে বলেছি যে বিজেপির বিরুদ্ধে আপনি এত কথা বলছেন, বিজেপিকে আনলো কে পশ্চিমবাংলায়? আপনি যদি ওর বলতেন এক কথায় বলতেন, যদি ওর মতো তো আমার ক্ষমতা নেই আমি বলতে পারি, কিন্তু উনি যা বলেছেন তার উপরে আর কোনো কথা হয় না। এক কথায় বলতেন যে আপনি অনেক অপরাধ করেছেন, কিন্তু সব চাইতে বড় অপরাধ করেছেন আপনি পশ্চিমবাংলার মাটিতে বিজেপিকে জায়গা করে দিয়েছেন। আপনি দেখে নিয়েছেন, আপনি মোর্চা করেছেন, আপনি গিয়ে ওখানে কি বলে RSS রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ওদের ওখানে গিয়ে দিল্লিতে আপনি এখন ওদের বলেছিলেন দেশপ্রেমী। আরে বাবু, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যারা গান্ধী হত্যাকারী নাথুরাম গডসের মূর্তিতে মালা দেয়, তারা যারা মূর্তি বানিয়েছে এখন প্রায় গান্ধী মূর্তির চাইতে বড় নাথুরাম গডসের তার মূর্তি বানিয়েছে, সেইখানে গিয়ে আপনি ওদের বলেছিলেন দেশপ্রেমিক। এখানে বামপন্থীদের হাঁটাতে আপনি খালি যদি 1% আমাকে সমর্থন দেন তাহলে আমি হটিয়ে দেব। আর ওরা আপনাকে বলেছিল মা দুর্গা। এই যে এখন যে আমি শুনলাম কালকে যখন আমি মালদাতে ছিলাম, বলছিল এখানে ওই নাড্ডা বলে একজন লোক আছে কে আসবে, তো সে তার আগে একবার কাগজে দেখেছিলাম ও এখানে এসেই গাড্ডায় পড়েছিল, তারকে কি সব ভাঙচুর করলো কি করলো এসব। তারপরে অনেকে ভাবলেন যে বাহ, এক তৃণমূল নাড্ডাকে গাড্ডায় ফেলেছে বলে। আসলে ব্যাপার হচ্ছে গাড্ডায় নাড্ডা যে আপনাকে যে ফেলেছেন তিনি আপনার মা দুর্গা, আপনার মা দুর্গা আপনার। আর ইনি যখন এত চেঁচাচ্ছেন, আপনি ভাবুন তো নন্দীগ্রামে আপনারা দেখলেন ভোটের দিন এই কি বলে বাংলার মেয়ে নাকি নিজের মেয়ে নাকি বাড়ির মেয়ে নাকি একটা ওরা বলে, আমি ঠিক বলে যাই এই উনি, আমি ওকে মেয়ে বলতে আমার আপত্তি, কারণ মেয়ে আর মহিলার মধ্যে আমি পার্থক্য করি। মেয়ে তো মেয়ে, আমাদের মেয়ের বয়সে এখানে অনেকে আছেন, তবে তারা আমাদের মেয়ে, কোনো সন্দেহ নেই। কিন্তু আমার মা মাসি পিসি তাদের আমি মেয়ে বলি। সুতরাং ইনি বাংলার মেয়ে নয়, বাংলার পিসিও না ঠিক বলতে পারছি না, কিন্তু ওখানে যে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের পিসি সে বিষয়ে কোনো সন্দেহ নেই, হাইকোর্ট যে পিসি তাতে কোনো সন্দেহ নেই। বাংলার মেয়ে উনি হবেন কি করে? ওখানে বাংলার মেয়ে নন্দীগ্রামে যে লড়ছিল ওর বিরুদ্ধে মীনাক্ষী মুখার্জি, ও হচ্ছে বাংলার মেয়ে। মানে আরো আছে অনেক বাংলার ছেলে মেয়ে, আপনারা জানেন, তারা সারা রাজ্যে প্রান্ত থেকে প্রান্ত লড়ছে, তারা হচ্ছে বাংলার ছেলে বাংলার মেয়ে। আর এর বোঝা উচিত যে উনি মাসির পিছিয়ে হয়েছেন, ঠিক আছে 65 পেরিয়ে গেছেন, বয়স নিয়ে কারো কথা বলতেন, এখন অসুবিধায় আছেন, আমি তা বুঝতে পারছি। আমি তো অনেক জায়গায় বলেছি যে আমি যেটুকু ডাক্তারি জানি তাতে আপনার যখন পাটা জখম হল তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি, বিশেষ করে এখন যা প্রযুক্তি বেরিয়েছে তাতে আপনাকে 2 দিনে আঁটিয়ে দেওয়া যেত, আপনাকে এখানে হুইল চেয়ারে বসতে হতো না। যদি হুইল চেয়ারেই বসতে হয় তাহলে মিছিমিছি আর কেন, বাকি এবারে 2 তারিখ আর বেশি নেই, 1 মাস খানিক আছে সময়, 1 মাসের কম সময় আছে, এবারে বিশ্রাম নেওয়ার সময় হয়েছে। সুতরাং না, আমি বলছি, আমি বলতেই পারি, তার কারণ আমি নির্বাচনে দাঁড়াইনি, আমি সেটা বলতেই পারি। সুতরাং ছেলেপুলেদের বুঝিয়ে দেওয়ার সময় হচ্ছে, ওদের ছেলেপুলে তো আবার আচ্ছা বসে বসে 2 ঘন্টা বসে থাকলেন ওইখানটায় একটা বুথে। কি বলছেন কি আমাদের মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে গিয়ে মুখ্যমন্ত্রী বলছেন যে আমার বুথে এজেন্ট নেই, মুখ্যমন্ত্রী বলছেন যে আমার এখানে ছাপ্পা ভোট পড়ছে। সেই মুখ্যমন্ত্রী ইতিহারে আপনাকে রক্ষা করবেন, যিনি নিজেকে রক্ষা করতে পারছেন না, ওইখান থেকে রাজ্যপালের কাছে টেলিফোন করে বলছেন, আরে যার সঙ্গে কথা হয় না ওর প্রায় মুখ দেখা দেখি বন্ধ, তাকে টেলিফোন করে বলছেন বাঁচান বাঁচান, আর যে নির্বাচন কমিশনকে বলছেন বাঁচান। তারপরে মাথা খারাপ হয়েছে তো বলছেন আরে কি বলে কোর্টে যাব, আদালতে যাব। তো গেলেন কোথায় আপনি? 2 ঘন্টা ওখানে বসে থাকলেন। আপনি যখন 2 ঘন্টা বসেছিলেন ওখানে ভিড়, পুলিশ আপনাকে চারদিক ঘিরে রেখেছিল। 2 ঘন্টা পরেও পুলিশ আপনাকে বের করলো, কেন্দ্রীয় বাহিনী রাজ্য বাহিনী যত বাহিনী আছে সব পুলিশ মিলে ওখানে বার করলো।
আপনি বিজেপির বিরুদ্ধে লড়তে পারবেন না। লড়তে যদি কেউ পারে ওই মীনাক্ষী মুখার্জিরা যারা ময়দানে আছে, ওই সময় যখন আপনি 2 ঘন্টা বসেছিলেন 34, 35, 40টা বুথে যে ঘুরে বেড়াচ্ছিল, আর সেখানে যেখানে যেখানে ভিড় হয়েছিল সে মুখ্যমন্ত্রী নয়, এমএলএ নয়, এই বাংলার মেয়ে, সে ওই ভিড় ভাটটাকে বলছিল হটাও এখান থেকে ভিড় ভাটটা। 144 ধারা জানি আপনারা পুলিশ এখানে দাঁড়িয়ে কি করছে, আপনার প্রিজাইডিং অফিসার কি করছে, ওইখানে অভিযোগ করে ওই প্রিজাইডিং অফিসার ওকে ট্রান্সফার করতে হলো, ওখান থেকে প্রিজাইডিং অফিসার বদল করতে হলো। আরে ও সরকারে নেই, কিন্তু মানুষের দরকারে আছে, দরকারে ছিল, দরকারে থাকবে। এই দরকারে আছে তারা যারা সরকারে নেই, আর যারা সরকারে আছে তারা মানুষের দরকারে নেই, এরা লড়তে পারবে না, ছেড়ে দিন। আর লড়বেই বা কেন, বোঝাপড়া তো পরিষ্কার। ইনি ভাবুন আপনি, ইনি বলছেন যে আমার দলে ওইখানে নন্দীগ্রাম দিয়ে বললেন ছেলে, তারপরে বাপ ছেলে তারা এইসব করেছে, যে ওরা গদ্দার, আর ওরা বলছে ইনি গদ্দার। কে গদ্দার আমি জানি না, কিন্তু দুজনে দুজনকে গদ্দার বলছে। তারপরে কালকে না পরশু আবার কোথায় কাগজে দেখলাম উনি বলছেন যাদের আমি প্রাপ্তি করেছি তারাও গদ্দার, তাদের মধ্যেও গদ্দার আছে। ছেড়ে পালাবে, টাকা পেলে ওই কয়েক কোটি টাকা দিয়ে আপনার ওদের লোককে কিনে দেবে। আপনি কেন এদের ভোট দেবেন? আপনাদের বলছি না, আমি বলছি যারা মানুষ তৃণমূলের পক্ষে আছে তাদের কাছে বিনীতভাবে যাবে, নম্রভাবে যাবে, তাদের সঙ্গে ওই মুখ্যমন্ত্রী আর তাকে এক করবেন না। মুখ্যমন্ত্রীকে আমি যে ভাষায় কথা বলছি, কি ওর মোদীকে আমি যে ভাষায় কথা বলবো, যারা সাধারণ লোক বিজেপি করছেন, সাধারণ লোক যারা তৃণমূল করছেন, তাদের সেই ভাষায় আমরা কথা বলি না। কারণ তারা তো সাধারণ মানুষ, তারা যদি খেটে খাওয়া কৃষক হয়ে থাকেন, মজুর হয়ে থাকেন, বেকার ছেলে হয়ে থাকেন, মধ্যবিত্ত, কিন্তু মধ্যবিত্ত অনেক এখন গত এই 10-15 দিনের মধ্যে রিপোর্ট বেরিয়েছে যে এই মধ্যবিত্তদের 3 ভাগ 1 ভাগ এখন গরিব হয়ে গেছে। তার মানে মধ্যবিত্ত ছিলেন, এখন আর মধ্যবিত্ত নেই, এরা গরিব হয়ে গেছে। এরকম একটা সংকটের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। এবং তাদের যখন বলতে হবে, ঠিক 2019-এ কেউ চলে গেছিল যে তারা ভাবলো সংখ্যালঘুরা ধরুন, আচ্ছা তারা কি বিজেপির দিকে যাবে? যতই অত্যাচার করুন তারা যাবে, তাদের বাধ্য তখন তৃণমূলের দিকে যেতে, কারণ বিকল্প নেই। তখন আমরা বাম কংগ্রেস এসব এক জায়গায় ছিলাম না, তখন কোনো মোর্চা হয়নি, বোঝাপড়া হয়নি, মানুষ সাহস পাচ্ছিলেন না। তো কোথায় যাবেন? গেছেন তৃণমূলে, মান পাচ্ছেন। এরকম নিরাপত্তাহীনতা সংখ্যালঘুর মধ্যে স্বাধীনতার পর কখনো তৈরি হয়নি, এখন যেরকম আছে। সুতরাং যারা গেলেন বিজেপির দিকে, তারা ভাবলেন তৃণমূলকে ওরাই ঘটাতে পারবে। লম্ফ যা করছে তাতে আপনারা ভাবলেন যে তৃণমূলকে ঘটাতে পারবে। আরে বাবা, পুলিশ কমিশনারের পিছনে এসে ঘুরে বেড়াচ্ছে, বোধহয় এরা পুলিশ কমিশনারকে গ্রেপ্তার করতে পারবে। তখন তো জানি যে পুলিশ কমিশনারকে গ্রেপ্তার করতে পারবে। যাই হোক, আমি বলছি আদিবাসী, তফসিলি, অন্যান্য সম্প্রদায়ের মধ্যে আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কাজ করছে, এবং সেই তারা ভাবলেন যে এরা পারবে তৃণমূলকে হটাতে। ব্যাস গেলেন ওদিকে। ভালোবেসে সবাই গেছেন না, ইচ্ছা করে সবাই গেছেন না, কেউ ভুল বুঝে গেছেন ঠিক, কিন্তু কেউ ভুল বুঝে গিয়ে থাকলে যদি আমাদের বিরুদ্ধে গিয়ে থাকে, কর্মীদের আমি বলছি, আপনি সংযুক্ত মোর্চার দুদলেরই হন না কেন, আমাদের দায়িত্ব থেকে যায়। মানুষ ভুল বুঝলেন কেন, আমি ঠিক বোঝাতে পারলাম না, মানুষ কেন আমাদের উপরে আস্থা রাখতে পারলেন না, সেই মানুষের কাছে যেতে হবে, আমাদের কথা বলতে হবে, তাকে জয় করে আনতে হবে। এই কর্মী সভাকে এর বৃত্তের বাইরে ব্যাপক মানুষের যে বিরাট বিশাল সমাবেশ, তাতে পরিণত করতে হবে। সংযুক্ত মোর্চা উপরে কয়েকজন নেতার মোর্চা, আমি অধীরবাবু, বিমান বসু, মঞ্জু মজুমদারজি, আমাদের স্বপন ব্যানার্জি থেকে আরম্ভ করে আমাদের বামপন্থী নেতারা থেকে আরম্ভ করে এই কি বলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যারা আছেন, তারা আমরা একসঙ্গে বসে কথা বললে ওইটা ঠিকই, ওটা দরকার আছে, ওটা তৈরি করতে হয় গোপনে। কিন্তু সংযুক্ত মোর্চাটা তৈরি করতে হবে আপনারা যে ভোট থেকে এসছেন সেইখানে, আপনি যে গ্রাম থেকে এসছেন সেইখানে, আপনি যে পাড়ার থেকে এসছেন সেইখানে, আপনি যেখানে থাকছেন সেখানে বাম, কংগ্রেস,
গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি যত রকম আছে তাদের সবাইকে একজোট করতে হবে। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে এই দুয়ের মধ্যে আলাদা করা যায় না। বড় খেলা খেলছে আরএসএস। আর মুখ্যমন্ত্রী সেদিনও বলেছেন এই 2 সপ্তাহের মধ্যে আমার লড়াই বিজেপির বিরুদ্ধে, কিন্তু আরএসএস এর বিরুদ্ধে। খালি শেখাচ্ছেন, কি জানেন নাই যে বিজেপিটা তৈরি করেছিল আরএসএস, যখন জনসংঘ ছিল তৈরি করেছিল আরএসএস, যখন হিন্দু মহাসভা ছিল তখন তৈরি করেছিল আরএসএস। আরএসএস সরকারটা চালায়, মোদী চালায় না, বিজেপি চালায় না, বিজেপি ভোটও করে না। আপনার এই এলাকায় ভোট করছে বিজেপির হয়ে যারা, তারা আরএসএস। আপনার বাড়িতে পাড়ায় কোথায় আছে আপনি চেনেন না, সে হয়তো এইখানকার নয়, এ রাজ্যেরও নয়, হয়তো ওইখানটায় বসেই মোবাইলটা নিয়ে টুকটুক করে ওইসব করে মিস কল দিয়ে তারপরে কি না কি করছে তা আপনি বুঝতে পারবেন না। মিথ্যা ভিডিও প্রচার এসব করে মিথ্যা ছবি ছাপিয়ে একজনকে আরেকজনের বিরুদ্ধে লাগিয়ে দাও, দাঙ্গা বাঁধাও, এইসব করা হচ্ছে আরএসএস এর কাজ। গান্ধী হত্যার আগে, গান্ধী হত্যার পরে এটাই হচ্ছে এই দেশদ্রোহীদের ইতিহাস। যারা বলছে দেশভক্ত করে বুক চাপড়াচ্ছে, এর চাইতে বড় দেশদ্রোহী আমাদের দেশে কেউ জন্মায়নি। আর কোন পার্টি নেই যেটা আরএসএস এর মতো একটা সংস্থা চালায়। এর সঙ্গে আরএসএস এর পার্থক্য হচ্ছেই, বিজেপির পার্থক্য হচ্ছেই যে বিজেপি একটা পার্টি, ইনি একটা পার্টি। মনে হচ্ছে নিজেদের লড়ছেন, কিন্তু পরিবার এক পরিবার। সেই পরিবারের নাম হচ্ছে সংঘ পরিবার, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। সেই জন্য উনি আরএসএস এর বিরুদ্ধে টু করেন না, সেই জন্য আরএসএস ওকে মা দুর্গা বলেছিল, সেই জন্য উনি ওদের দেশভক্ত কি দেশপ্রেমিক আখ্যা দিয়েছিলেন। উনি বলছেন আরএসএস এর বিরুদ্ধে আমরা লড়াই করছি না। আপনার আমলে আরএসএস এখানে বেড়েছে, কংগ্রেসের আমলে বাড়ে। যখন ডক্টর প্রফুল্ল ঘোষ তিনি হয়েছিলেন, তারপরে ডক্টর বিধানচন্দ্র রায় তিনি যখন হয়েছিলেন মুখ্যমন্ত্রী হিসাবে চালিয়েছেন, সিদ্ধার্থ রায় পর্যন্ত যারা ছিলেন সেই আমলে, জ্যোতি বসু থেকে বুদ্ধদেব ভট্টাচার্য, এই আমলে পশ্চিমবাংলার মাটিতে আরএসএস কখনো মাথা তুলে দাঁড়াতে পারেনি। আর মাথা তুলে দাঁড়িয়েছে, বীজ বৃক্ষ প্রসারিত হয়েছে সারা পশ্চিমবাংলায়। এই এরা ইনি দেখে এনের সঙ্গে ফ্রন্ট করেছিলেন, চুপচাপ ভুলে চাপ বলে পঞ্চায়েতে ভোট করেছিলেন। এসব কথা ভুলে যাবেন না, আর আজকেও ভুলে যাবেন না। আপনার এখানে কি আরো অনেক জায়গায় এই তথাকথিত যারা তৃণমূল, তারাই এখন ওই পার্টিতে বিজেপি আছে তৃণমূলের মধ্যে, তৃণমূল আছে বিজেপির মধ্যে। লড়াইটা ত্রিমুখী না, মনে হচ্ছে ত্রিমুখী, লড়াইটা দ্বিমুখী। একদিকে হচ্ছে তৃণমূল বিজেপি, আমরা যাকে সহজ কথায় অনেকে বলে বিজেমূল, মানে বিজেপি আর তৃণমূল এ দুটো আলাদা করা যাচ্ছে না, সেই জন্য বিজেমূল। ওরা একদিকে, আর একদিকে বাকি আমরা সবাই যত বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি একজোট হয়ে একসঙ্গে একটা মোর্চা গঠন তৈরি করেছি এবং তার বিপক্ষে লড়াই করছি। এই দ্বিতীয় বার্তাটা হচ্ছে সেইটাই, এর ভিত্তিতে সংযুক্ত করছে আপনার বুঝে গড়ে তুলুন, সব মানুষকে নিয়ে নিন। গরিব মানুষের মধ্যে ভাগ করে দিয়েছে। 2019-এ বলেছে তুমি হিন্দু, তুমি যাও ওদিকে বিজেপির দিকে যাও, তোমার সামনে বিকল্প নেই। মুসলমান তুমি কোথায় যাবে, যাও ওদিকে যাও, কারণ তুমি বিজেপির দিকে যেতে পারবে না। আগে রাম পরে বাম বলে গরিব মানুষ যাদের 71 ভাগ, আমার পশ্চিমবাংলার হিসাব হচ্ছে যাদের মধ্যে 71 ভাগ গরিব শহরের গ্রামের, তার মধ্যে 71 ভাগ হচ্ছে আদিবাসী যুক্ত, যারা তফসিলি জাতি, দলিত, শিডিউল কাস্ট যুক্ত, ওবিসি, অন্যান্য অনগ্রসর সম্প্রদায় যুক্ত, সংখ্যালঘু। এই চারটা মিশালে হচ্ছে গরিবের খেটে খাওয়া মানুষের অর্ধেক গ্রাম আর শহরে। মোট জনসংখ্যার এরা 51 ভাগ, কিন্তু মোট গরিবের এরা 71 ভাগ। আমরা যারা গরিবের লড়াই, মধ্যবিত্তের বেঁচে থাকার লড়াই করি, আমাদের বুঝতে হবে এদের ভেঙে দিয়েছে আর ওদের কাজ ভাঙা, আমাদের কাজ হচ্ছে গড়া। ওরা ভেঙেছে, আমরা জুড়ব। মানুষকে যত রকমের মানুষ আছেন, আদিবাসী, সংখ্যালঘু, তফসিলি, নানা ভাষাভাষী, নানা রকম ভাষাভাষী, নানা জনগোষ্ঠী, তাদের ভাষা আছে, তাদের সংস্কৃতি আছে, সেই সব তাদের প্রতি সম্মান রেখে সেগুলোকে আর বজায় রেখে
তার বিকাশ অব্যাহত রেখে আমরা একসাথে জুটতে চাই। সেইটাই হচ্ছে আমার দেশ ভারত, যে ভারতের জন্য স্বাধীনতা সংগ্রাম, যে ভারতের আমরা জাতীয় সঙ্গীতে রবীন্দ্রনাথ লিখেছিলেন পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্দু হিমাচল যমুনা ইত্যাদি ইত্যাদি। এত সব বৈচিত্র্য কোথায় দ্রাবিড়, দ্রাবিড় মানে ওখানে আপনার দক্ষিণ ভারতের, সেখানে যারা তাদের বিশেষ বৈচিত্র্য আছে, তাদের ভাষা আছে আলাদা, সংস্কৃতি আছে আলাদা, পোশাক এরকম করে এখানে একটা ওই পাল্টা পরে মুখ্যমন্ত্রী এসে বক্তৃতা করতে পারেন। এখানে পাল্টা মানে হচ্ছে লুঙ্গির মতোই, কিন্তু ওটা এরকম একটা পাট দেওয়া থাকে আর এরকম করে মুড়ে পড়ে, এরকম করে গিট দিয়ে পড়ে না। তো যাই হোক, তো খাওয়ার দাওয়ার সবকিছু আলাদা এবং ভাষা একেবারে আলাদা। এর সঙ্গে হিন্দি ভাষা বা সংস্কৃতর কোন সম্পর্ক নেই, সেরকম ভাষা কিছু ঢুকেছে পরে, সেটা আলাদা কথা। থেকে আরম্ভ করে এত রকম আছে বৈচিত্র্য আমাদের, সেই সব এই তাদের আমরা এক জায়গায় আনতে চেষ্টা করছি। ও ঘৃণা ছড়াবার চেষ্টা করছে। আমাদের ভালোবাসা দিয়ে জয় করতে হবে। মানুষকে যে ভালোবাসে, তাদের ভালোবাসা যদি মানুষ বুঝতে পারে, আপনি যদি বাচ্চাও বোঝে আপনি ওকে ভালোবাসেন, তাহলে বাচ্চা আপনার কাছে বেশি আসবে। মানুষ তারা যদি বোঝে যে আপনি ওকে ভালোবাসেন অন্তর থেকে, তাহলে জাতি ধর্ম নির্বিশেষে, তাহলে তারা আপনার কাছে আসবে। সেই সম্পর্ক গড়ে তোলা, সংযুক্ত মোর্চা গড়ে তোলার কাজ নিজে শুরু করে দিতে হবে। লড়াইটা খালি বিধানসভা নির্বাচন না, খালি কে সরকার করবে তার লড়াই না, কে মন্ত্রী হবে তার লড়াই না, কে বিধায়ক হবে তার লড়াই না। লড়াই চলবে আরো বড় লড়াই। পশ্চিমবাংলার লড়াইয়ের পরে সারা দেশে যে রাজত্ব চলছে, দিল্লির গুলি থেকে উচ্ছেদ করতে হবে মোদী সরকারকে। আর সে লড়াই লড়বার জন্য আমাদের বিরাট ভূমিকা পালন করবে এই সংযুক্ত মোর্চা যা তৈরি হয়েছে। এই অভিজ্ঞতা আমি নিয়ে যেতে হবে, আরো সব জায়গায় ছড়িয়ে দিতে হবে। এবং শুনেছেন আপনারা, সব রাজ্যে যেখানে নির্বাচন হচ্ছে, সব রাজ্যে এই লড়াই চলছে। কদিন আগে বিহারের নির্বাচন যে হয়েছিল, 0.3% ভোটের জন্য ওখানে মহাগঠবন্ধন পিছিয়ে থাকলো। না হলে ওরা সরকার করত। আমি বুক চাপড়ে বলতে পারি, ওই মহাগঠবন্ধনই বিহারের সরকার করবে। আর কিছুদিন অপেক্ষা করতে হবে, ওরা করবে। এই নীতিশ কুমার আর বিজেপি সরকার থাকবে। সারা মাটি গায়ের তলায় মাটি চলে যাচ্ছে বিজেপি। সেই জন্য এই দীর্ঘস্থায়ী লড়াই, এটা বুঝে আপনারা পেয়ে যাবেন মানুষের কাছে। 4 নম্বর কথা হচ্ছে, কিছু প্রশ্ন আছে মানুষের মধ্যে। বলছেন আপনারা ধর্মনিরপেক্ষ, কিন্তু তাহলে সংযুক্ত মোর্চায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কেন? না, আব্বাস সাহেব যিনি বক্তৃতা করলেন ওখানে, আব্বাস সিদ্দিকী যিনি ওখানে ব্রিগেডের মাথায়, ব্রিগেডের মঞ্চে আপনাদের থেকে বললেন, উনি মাথায় একটা টুপি পরে এসেছিলেন। টুপি পরলেন তো কি হল? আমাদের এই ছেলেপুলেরা টুপি পরে নেই, এরা তো রোদের জন্য টুপি পরে আছে, লাল টুপি পরে আছে, কি অসুবিধা আছে নাকি? তাহলে যারা না, উনি ধর্মগুরু, তা ধর্মগুরুরা কোনদিন আপনার কি বলে তারা লড়াই করেনি, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেনি। ইতিহাস যারা জানে তারা জানে ভালো করে। ভিয়েতনামের যখন মুক্তিযুদ্ধ হচ্ছে, হো চি মিনের নেতৃত্বে বৌদ্ধ যারা ধর্মগুরু ছিলেন, বৌদ্ধ ধর্ম ওখানে হিন্দু মুসলমান তো এখানে বৌদ্ধ ধর্মই হচ্ছে মূল ধর্ম। সেই যারা ছিলেন তারা তো ছিলেন ওই আমেরিকার বিরুদ্ধে কি ফরাসি সাম্রাজ্যবাদের লড়াইতে একসঙ্গে লড়াই করেছে। ধর্ম তার কাছে, কিন্তু লড়াই যখন দেশে এসছে তারা একসাথে করেছে। কি আপনি চলে যান লাতিন আমেরিকাতে, খ্রিস্টান চার্চ তারাও পোপ ওই রকম মাথায় একটা দেন, ওই রকমই ঠিক একে সেভেন্টিক রিলিজিয়ন বলা হয়। আমি ওইসব ইয়েতে যাচ্ছি না, ব্যাখ্যায় যাচ্ছি না। তারা ওখানে সমস্ত মুক্তি সংগ্রামের নিকারাগুয়ার থেকে আরম্ভ করে পুরো লাতিন আমেরিকার থেকে আরম্ভ করে কিউবার, যিনি ফিদেল কাস্ট্রোর যিনি সাক্ষাৎকার দিয়েছেন, দীর্ঘতম সাক্ষাৎকার, তিনি খ্রিস্টান চার্চের পাত্র, তিনি একজন ধর্মগুরু। কিন্তু তারা মনে করেন যে খালি মানুষের পাশে ক্ষুধা হলে তাকে খাওয়ার দেওয়াটাই একমাত্র ব্যাপার না, খাওয়ার তো তাকে যোগাতে হবে। কিন্তু কেন সে ক্ষুধার্ত, কেন খাওয়ার পাচ্ছে না সেটাও বোঝাতে হবে। আর খাওয়ার পায় এরকম একটা ব্যবস্থার জন্য লড়তে হবে। বামপন্থীরা থেকে আরম্ভ করে ওরা কাঁধে কাঁধ মিলিয়ে ওখানে লড়াই করেছে। আর তিনি নিকারাগুয়া বামপন্থী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে। আমি কথা বলাচ্ছি না বুঝবার জন্য, লাতিন আমেরিকা থেকে ভিয়েতনাম
উনি তো ব্রিগেডের মাঠে দাঁড়িয়ে উনি কি ওখানে ইসলাম ধর্ম প্রচার করছিলেন? উনি কি বললেন ওখানে? উনি বললেন আমরা ওই শিক্ষা চাই, হক চাই, প্রমাণ আমার অধিকার চাই, যা আমার পাওয়ার কথা, যা তুমি আমাকে বঞ্চিত করেছ, তুমি একে ওকে 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 ছড়িয়ে ছিটিয়ে এসব দিয়েছ। এটাও বললেন ইমামদের তুমি ভাতা পেয়েছ। আচ্ছা, আর আমি বললেন যে কথা কেউ মানবে না, সেটা খারাপও হবে। উনি বলতে পারলেন যে ইমামদের ভাতা দিয়েছ, কিন্তু ইমাম সাহেবরা তো বুঝবেন ও ছেলে যদি চাকরি পেত তাহলে ও 1 মাসে যা পেত আপনি 1 বছরে যা ভাতা পান তার চাইতে বেশি পেত। আপনার ছেলের লেখাপড়া চাকরি চাই নাকি আপনি ভাতা দেবেন? আপনার ছেলে পড়ে কি করবে? এ কথা হক, অধিকার। আমি কারোর কাছ থেকে ভিক্ষা চাইছি না, আমি আদিবাসী বলে ভিক্ষা চাইছি না, আমি তফসিলি বলে ভিক্ষা চাইছি না, আমি সংখ্যালঘু বলে ভিক্ষা চাইছি না, আমি অন্যান্য অনগ্রসর সম্প্রদায় বলে ভিক্ষা চাইছি না, আমি ব্রাহ্মণ বলেও ভিক্ষা চাইছি না, আমি ভিক্ষা চাইছি না, আমি আমার অধিকার চাইছি, যে অধিকার সংবিধান আমাকে দিয়েছে, সেই সংবিধানের জন্যই আমি লড়াই করছি। এ কথা বলতে পারা ব্রিগেডের মঞ্চ থেকে, আর যে ভাষায় তিনি বলতে পারেন, আমি দুঃখিত। আমি যত লেখাপড়া শিখতে পারি, যত ভাষণ করতে পারি, এত সহজ করে মানুষের মনের কাছে আমি এ কথা বলতে পারবো না। সেই কথায় তাই ঝড় ওঠে, আমার কথায় সে ঝড় উঠবে না। মানুষের ভাষা কেউ বলছে, একদম পশ্চাৎপদ মানুষের হয়ে কেউ দাঁড়িয়ে কথা বলছে, যে ধর্মগুরু হলো তো কি হলো, কিন্তু পার্টিতে ইলেকশনে দাঁড়াবে, দল একটা করেছে, 2টো ফেজ ইলেকশন হয়ে গেছে। এটা আপনারা সবাই জানেন যে বাঁকুড়া হয়ে গেছে, পুরুলিয়া হয়ে গেছে, পশ্চিম মেদিনীপুর হয়ে গেছে, পূর্ব মেদিনীপুর হয়ে গেছে, থেকে কি বলে এই জেলা সব পুরোটা ভোট হয়ে গেছে। 4টা জেলার কথা আমি বলবো। আচ্ছা, পুরুলিয়াতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ এর কোন প্রার্থী ছিলেন না? ছিলেন। ওদের বলেছিলাম আপনারা আপনার সিট আমরা ছেড়ে দিতে পারি রঘুনাথপুর, কি আরো কোথাও আপনি যদি বলেন, সেটা যাই হোক, ওরা মানে হলো না এখানে ওখানে পারবো না, তো ঠিক আছে। আচ্ছা, বাঁকুড়াতে আইএসএফ এর প্রার্থী ছিল, এটা আপনারা জানেন যে রায়পুর বলে বাঁকুড়া একটা আসন আছে, সেখানে আইএসএফ এর প্রার্থী লড়েছিলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের। আচ্ছা, ওই আসনটা রায়পুরটা হচ্ছে আদিবাসীদের জন্য সংরক্ষিত, ট্রাইবাল সংরক্ষিত রিজার্ভ। ওখানে কি মুসলমান দাঁড়াতে পারবে না, ওখানে আদিবাসীকে দাঁড়াতে হবে। আইএসএফ এর যিনি প্রার্থী ছিলেন তিনি আদিবাসী সাঁওতাল, যাই হোক সাঁওতাল না হলে অন্য কোনো আদিবাসীও দাঁড়াতে পারতেন, সেটা কোনো কথা নয়। কিন্তু আমি বলছি যে ওইটা দাঁড়িয়েছেন আইএসএফ এর প্রার্থী, তিনি মুসলমান না। চলে যান আপনি বাঁকুড়া, পুরুলিয়া গেল, পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা আসন, একটা আসন যেখানে আইএসএফ লড়াই করছে। সেই চন্দ্রকোনা, সেইখানে সেইটা হচ্ছে তফসিলি জাতির জন্য সংরক্ষিত। চন্দ্রকোনা মানে চন্দ্রকোনা টাউন, ওই যে শালবনী যেটার মধ্যে যে চন্দ্রকোনা পড়ে যেখানে সুশান্ত গোল করেছে সেটা, এই চন্দ্রকোনা টাউন শহর যেটা, সেইটা থেকে যে কেন্দ্র উঠেছে, সেই আসনে আইএসএফ এর প্রার্থী ছিল। আচ্ছা, যে প্রার্থী ছিলেন তিনি তফসিলি জাতির জন্য সংরক্ষিত আসনে জানিয়েছেন, তিনি তো মুসলমান, তিনি তফসিলি জাতির একজন নির্বাচিত কেউ, যাকে তিনি এমএলএ ঠিক করেছেন, মানে বিধায়ক হিসাবে প্রতিদ্বন্দ্বিতার জন্য ঠিক করেছেন, প্রার্থী ঠিক করেছেন। চলে আসুন আপনি তারপরে পূর্ব মেদিনীপুরে মহিষাদল, সেখানে আইএসএফ এর প্রার্থী ছিল। আইএসএফ এর যে প্রার্থী মহিষাদলে ছিলেন তার নাম কি? বিক্রম চ্যাটার্জি। বিক্রম চ্যাটার্জি, বিক্রম চ্যাটার্জি আদিবাসী, বিক্রম চ্যাটার্জি কি তফসিলি, বিক্রম চ্যাটার্জি কি ওবিসি, বিক্রম চ্যাটার্জি মানে উচ্চবর্ণ, উচ্চবর্ণ না উচ্চের উচ্চ ব্রাহ্মণ। আবার ব্রাহ্মণদের মধ্যেও নাকি অনেক রকম ব্রাহ্মণ আছে। আমি ব্রাহ্মণ পরিবারে জন্মেছিলাম, আপনারা কেউ রেগে যাবেন না, আমার এটা নেই, আমি সব জায়গায় বলি, তাতে কি যায় না, আপনার যারা আছে তাদের থাকুক, আমার তাতে কিছু যাচ্ছে না। আমার মেয়েরা সবাই জানে কি বলে, ব্রাহ্মণ পরিবারে একজন ঘোষকে বিয়ে করেছে, একজন মাইতিকে বিয়ে করেছে। ঘোষ আর মাইতি কেউ ব্রাহ্মণ নয়, আপনারা বুঝেন। তাহলে মেয়ে বিয়ে করেছে, আমি তো বিয়ে করিনি, তো মেয়েদের বিয়ে করার অধিকার আছে, আমি তাই মনে করি। সুতরাং তাহলে লেখাপড়া শিখেছে, বড় হয়েছে, যা করছে করছে, এটাই, এটা আমাদের কিছু অসুবিধা হয় না, একসঙ্গে বসে খাই। আমাদের তো ওই অমিত শাহ মতো গিয়ে ম্যাজিক দেখাতে হয় না, আরে ফটো ক্যামেরা টিভি চ্যানেল নিয়ে আদিবাসী বাড়িতে খেলেন, দলিতের বাড়িতে খেলেন, আরে ওটা আমরা সারা জীবন খেয়েছি, কারণ সারা জীবন গরিব মানুষের লড়াই, কৃষক আন্দোলন ওই ময়দান থেকে জন্ম হয়েছে আমাদের। আমরা এইসব করে মানুষের মধ্যে ভাগ করি। আমি এসব কথা বলছি এই জন্য যে কি বার্তা দেওয়া হচ্ছে যারা, আমি আপনাদের বলতে চাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট
এই যে একটা মোর্চা গড়ে উঠেছে, এটা এখন নতুন গড়ে উঠেছে, ওদের অভিজ্ঞতার অভাব আছে, ওরা রাজনীতি পার্টি করা এইসব লোক যথেষ্ট আছে তা নেই, কিন্তু অনেক বুদ্ধিজীবী আছেন এর পেছনে নানা রকমের, এবং তাদের যে প্রেসিডেন্ট তিনি হচ্ছেন কি বলে আদিবাসী। তাই আমি বলছি আমাদের এখানে হয়তো তারা নেই, কিন্তু ঠিক আছে, কিন্তু আপনাকে বোঝবার জন্য বলছি, যদি আমি জিজ্ঞেস করছি পশ্চিমবাংলায় ছেড়ে দিন, সারা দেশে এরকম কটা ফ্রন্ট আছে যা এরকম সব মানুষকে নিয়ে একসাথে লড়াই করতে পারে। আমি আর রাজনীতি দিয়ে যাচ্ছি না, সংগঠন নিয়ে দুটো কথা বললে আমার কথা শেষ হয়ে যায়। বুথে কমিটি থাকে, পার্টির লোকেরা থাকে, সিপিআই যেখানে লড়াই করছেন তারা আছেন, সিপিআই বামফ্রন্টের কেউ আছেন, কংগ্রেস পার্টি তাঁদের নিজস্ব লোক আছেন, আর কি বলে ওই আইএসএফ এখানে নেই হয়তো, কিন্তু আছেন, যা আছেন অন্য কোনো কেউ আছে। বুথ কমিটি যেটা হবে, বুথের পার্টির সব টিম থাকে, ওদের আমি তার মধ্যে যাচ্ছি না, কি যার যেরকম কাজ সেরকম ব্যবস্থা, কিন্তু কমিটি সব লোককে নিয়ে করতে হবে, সবার প্রতিনিধি। ওইটা হচ্ছে আইএসএফ নির্বাচন যে লড়ছে, কি বলে আপনার সংযুক্ত মোর্চা যে নির্বাচন লড়ছে, সেই সংযুক্ত মোর্চার সেটা বলতে একটা সমন্বয় যাতে থাকে এ করতে হবে। দিয়ে তারপরে সেই টিমটার কাজ কি, কাজ যাতে সমন্বয় হয়, একসঙ্গে হয়, পরস্পর বিরোধী না হয়। আমাদের ইশতেহার আছে, যে যার পার্টি সে দিতে পারে, কিন্তু একটা সংযুক্ত আবেদন আছে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে, যে সরকার করলে এই সবাই মিলে কি করতে চায় সে সবাই স্বাক্ষর আছে তাকে, সেটা মানুষের কাছে পৌঁছতে হবে, মানুষের সঙ্গে আলোচনা করতে হবে, প্রত্যেকটা মানুষের কাছে যেতে হবে। বিশাল ব্রিগেড জনসভা করলেন, কিন্তু আপনার বুথের মানুষের আপনি যদি ব্রিগেড না তৈরি করতে পারেন, তাহলে ব্রিগেড জনসভা বা বিশাল জনসভা আর দুজন বক্তা দিয়ে আপনার সমস্যার সমাধান হবে না। বুথটাই আপনার ব্রিগেড তৈরি করতে হবে। মানুষের যে জমায়েত মিছিল, যে যার ঝান্ডা ধরে একসাথে মিছিল, সেইটা বুথে বুথে করতে হবে। বুথে বুথে আপনাকে ঝান্ডা উঠতে হবে। আপনার বুথে যদি ঝান্ডা আপনার মানে আমি বামপন্থীদের ঝান্ডা, সিপিআইএম, আইএসপি, কংগ্রেস থেকে আরম্ভ করে একদম আইএসএফ এর ঝান্ডা থাকলে সেই সব রকম ঝান্ডা যে যেখানে আছে সেই সব রকম ঝান্ডা ওরা যেন বুথে উড়ে পথ করে, যদি ঝান্ডা না থাকে আপনার বুথে, তার মানে আপনার সাহস নেই ঝান্ডা রাখবার, আপনার হিম্মত নেই ঝান্ডাটা রাখবার। আপনি যদি বুথে ঝান্ডা না ওড়াতে পারেন, তাহলে আপনি কি করে আপনি লড়াই লড়বেন? তাই আমার কথা হচ্ছে বুথ সেইখানটাই লড়তে, সব মানুষকে একত্রিত করে এবং ছেলেপুলেদের উপরে বেশি নির্ভর করব। এই জন্য আমি মুখ্যমন্ত্রীকে বললাম, আমি নিজের বেলার কথা বলি, যে হচ্ছে দৌড়দৌড়ি করে তো ছেলেপুলেরা না সবচেয়ে, আপনি রোডে যা ধরতে পারেন তার চেয়ে বেশি দৌড়বে, বৃষ্টিতে ভিজতে হলে বেশি ভিজবে, জোর জোর হাঁটতে হলে তো ও পারবে। আর ছেলেপুলেদের উপরে সংসার বুঝিয়ে দিতে হয়। আমার যাদের বয়স হয়েছে তাদের বুঝতে হবে যে আমি চলে যাব, ঘর সংসারটা বুঝিয়ে দিতে হয়, তারপরে ছেলেপুলেদের বুঝিয়ে দিতে না। কি করেন আপনার ছেলে মেয়েদের বুঝিয়ে দিতে হয় না, কি করেন? এটা বড় সংসার, সেরকম আমরা যারা লড়াইয়ের ময়দানে আছি, সংসারটা বুঝিয়ে দিতে হবে পরবর্তী প্রজন্মের হাতে। তারা হচ্ছে অর্ধেকের বেশি, 60% বেশি, এবং তারাই দেশের ভবিষ্যৎ, আপনার পরিবারের ভবিষ্যৎ। আমাদের তারা দেখবে, আমি দেখতে থাকবো, এটা বুঝে নেওয়া ভালো। আমার বয়সে যারা হয়েছে তাদের কি বেশি আছে, তাদের বুঝতে হবে আমরা বেশি দিন দেখতে থাকবো না, কিন্তু ভবিষ্যৎটা কিরকম হবে তার তৈরি করার দায়িত্ব ওরা যেরকম বুঝবে আর কেউ বুঝতে পারবে না। সেই জন্য তাদের উপরে দায়িত্ব দিন আর তাদের ছড়িয়ে দিন, তাদের যদি তারা বাড়িতে বাড়িতে পৌঁছতে পারবে, ঝান্ডা দৌড়তে পারবে। সবাইকে লাগবে, প্রবীণ যাকে লাগবে, যতদিন বেঁচে থাকবো যা অভিজ্ঞতা আছে, সে অভিজ্ঞতার নাম আছে, যেটা বলতে হবে। মাঝ বয়সী যারা আছে তাদের অভিজ্ঞতাও আছে, আর তার সঙ্গে সঙ্গে তাদের দক্ষতাও আছে। আর নতুন যারা, তিনটা প্রজন্মই থাকতে হবে। যেরকম ছেলে পুলে থাকে, নাতিপুতি থাকে, সেরকম আমাদের সংসারেও সেরকম তিনটা প্রজন্ম থাকতে হবে। এবং সবচেয়ে বেশি হচ্ছে তার মধ্যে 40-এর নিচে যারা 60 বেশি, তাদের উপরে সবচেয়ে বেশি থাকতে হবে। আর তারপরে পিরামিডের মতো উপরের দিকে আমার বয়সী লোক কম কিছু থাকবে, মাঝখানের মতো হবে, নিচটা বেশ চড়া। আমি বোধহয় আপনাদের কথাগুলো বোঝাতে পারব না। আর শেষ এটা খেয়াল রাখবেন, এখানে যাই করুন, বুথে প্রত্যেকটা বুথে 3 জন লোক লাগবে ভোটের দিন,
বুথের ভেতরে বসবার জন্য। সেই 3টা লোক এমন হতে হবে যে পরীক্ষা দিয়ে পাস করেছে, সাহস আছে, মনোদ আছে, যে জান যাবে কিন্তু বুথ দখল হতে দেব না, সেই প্রতিজ্ঞা নিয়ে আপনার 3 জনকে বাছাই করে ফেলে এখন থেকে তাদের ময়দানে নামটি পরীক্ষায় যে গোলা চলে আছে, যাকে ঠিক এটা ভয় পেলে কামড়ে যেতে পারে যে বারবার বাথরুম আসতে হবে, সেরকম লোক পাঠিয়ে লাভ নেই। সেটা আপনারাই ঠিক করতে পারবেন। তা না হলে আসল লড়াইটা লড়াই হবে না। ভাষণ বক্তৃতাতে সব লড়াই হয় না, বাকিটার জন্য সংগঠন লাগে। সেই কাজটা কর্মীদের ছাড়া কার কাছে আমরা করতে পারি বলুন? আমি আশা করি আপনারা এই কথাগুলো নিয়েই আপনারা ফিরে যাবেন। আপনাদের জয় হোক। জয় তো আপনাদের সংযুক্ত মোর্চার জয়, মানে জনগণের জয়, মানুষের জয়। মানুষ ইতিহাস তৈরি করেন, এই বিশ্বাস নিয়েই আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ, অভিজ্ঞতা, কৃতজ্ঞতা এবং আমার নমস্কার, সালাম, ভালোবাসা জানাই।